আমি ফাইলটা নিয়ে ইভানার ডেস্কের দিকে যাব কি যাব না এটা নিয়ে একটু চিন্তা করতে লাগলাম। ও একটু রাগী প্রকৃতির মেয়ে। ভাবলাম পিয়নকে দিয়ে ফাইলটা ওর টেবিলে পাঠিয়ে দেই, কিন্তু পরে তো সামনাসামনি হতেই হবে, সুতরাং না গিয়েও উপায় নেই। অবশ্য ফাইলগুলো তো আমাকেই বুঝিয়ে দিতে হবে কিভাবে কি করেছি কাজ। কিছুক্ষণ পর ইভানার ডেস্কের সামনে গিয়ে বললাম, কেমন আছেন? ইভানা এই কথার উত্তর না দিয়ে চুপ করে রইল। আমার দিকে একবারও তাকালো না। আমি যে ওর টেবিলের সামনে এসে বসেছি মনে হচ্ছে ও যেন কিছুই বুঝতে পারেনি, দেখেও না দেখার ভান করলো। আমি ফাইলটা টেবিলে রেখে করে কয়েকটা কাশি দিলাম। তারপরই ইভানা ব্যঙ্গ করে বলল, কাশির লক্ষণ কিন্তু ভালো না, ঔষধ খেয়ে নেবেন। আমি ওর কথাটা ঠিক বুঝলাম না। কাশির লক্ষণ ভালো না মানে? বোঝার চেষ্টা করতে লাগলাম ওর কথা। আমি কিছু বলতে যাব তখনই ইভানা আবার বলল, তা কতদিন ধরে চলছে? সরি, কি বললেন? কিছু বুঝিনি। না বোঝার কি আছে, এইসব আদান প্রদান কতদিন ধরে চলছে? যে কথাটার জন্য মনে মনে ভয় হচ্ছিল সেই কথাটাই জিজ্ঞেস করলো। যদিও আমি কথাটা বুঝতে পেরেছি ও কিসের ইঙ্গিত করেছে। তারপরও বললাম, কিসের আদান প্রদানের কথা বলছেন? একটু ক্লিয়ার করে বলবেন কি? ইভানা আমার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল আর বলল, না কিছু না, আমি বলতে চাচ্ছিলাম আর কি, আপনার গলার সাথে আপনার কাশির সম্পর্ক কতদিন? মেয়ে মানুষ বড় চালাক, কথা ঘুরিয়ে পেঁচিয়ে ভালোই বলতে পারে। মেয়েরা এক কথা দিয়ে অন্য কথার মাঝে হিট লাগাতে পারে, যেন কাটা ঘায়ে নুনে ছিটা দেওয়ার মতো। খোঁচা করা এদের শেখাতে হয় না। আসলে আমি প্রতিদিনের মতো ঠিক টাইমেই অফিসে আসি। আজকে 15 মিনিট আগে এসেছি। কয়েকজন ছাড়া অফিসে তেমন কেউ আসেনি। এসে আমার চেয়ারে কিছুক্ষণ বসেছিলাম। এমন সময় অহনা আমার টেবিলের সামনের চেয়ারটায় বসে। অহনা আমাদের অফিসেই কাজ করে, দেখতে শুনতে ভালোই। তবে এই মেয়ের একটা কাজ আমার ভালো লাগে না, ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে আসা। এই জিনিসটা আমার একদম পছন্দ নয়। আমি কিছুক্ষণ অহনার দিকে তাকিয়ে থেকে বলেছিলাম, কিছু বলবেন? বলতে তো অনেক কিছু চাই, সব কথা কি বলা যায়? বুঝে নিতে হয়। আমি একটু মাথায় হাত দিয়ে চুল চুলকালাম। একটু ভাবছিলাম ও কি বলতে চায়। আমার চুপ থাকা দেখে অহনা বলল, আমার দিকে একটু ভালো করে দেখুন তো, কেমন লাগছে আজ আমায়? আমি একটু সময় নিয়ে বললাম, আপনি যেমন ছিলেন তেমনই আছেন। আপনাকে বরাবরের মতোই সুন্দর লাগছে। ও উফ, আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করেননি। আমি আজকে একটু ডিফারেন্ট ভাবে অফিসে এসেছি, একটু ভালো করে দেখে বলুন। আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। এই মেয়ের কথাবার্তা আমার কাছে মোটেও সুবিধা লাগছিল না। একটু খেয়াল করে তাকালাম। আসলে অহনাকে আজ একটু ডিফারেন্ট লাগছে। আজকে শাড়ি পরেছে। শার্ট প্যান্টের থেকে মেয়েটাকে শাড়িতেই বেশি সুন্দর লাগে। আমি বললাম, আজকে আপনাকে বাঙালি মেয়ে মনে হচ্ছে। বাঙালি মেয়েদের কিন্তু শাড়িতেই মানায়, বরং অন্যদিনের থেকে বেশি ভালো লাগছে। আজ বাঙালি মেয়ে মনে হচ্ছে? এর আগে কি অন্য কিছু মনে হতো? ঠিক মতো দেখেছেন কখনো? হট লাগতো বুঝি? আমি কি বলবো না বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। পরিস্থিতি অস্বাভাবিক আকার ধারণ করছে। আমি কি করব বুঝতেছি না। একটু স্বাভাবিক হয়ে হাসার চেষ্টা করলাম। তারপর যখন চুপ করেছিলাম তখন ও বলল, এখানে হাসার কি আছে? আমাকে নিশ্চয়ই সুন্দর লাগছে না, সেই জন্য মস্করা করে হাসছেন। অহনা মেয়েটা কেমন একটু গায়ে পড়া টাইপ, জোর করে নিজের প্রশংসা শুনতে চাইছে। আমি জোর করে একটু প্রশংসা করতে চেষ্টা করলাম। সত্য বলছি, আপনাকে শাড়ি পরাতে খুব মানিয়েছে, অসাধারণ লাগছে। তারপর দুজনে আবার একটু চুপ করে রইলাম। অহনাই নীরবতা ভেঙে বলল, গোলাপ আপনার অনেক পছন্দ তাই না? কেন বলুন তো? আপনি জেনে কি করবেন? না তেমন কিছু না। বলে আমার টেবিলের উপরে একটা ছোট ফুলদানি আছে, ওইটাতে একটা গোলাপ ফুল গতকাল রেখেছিলাম। ওটার দিকে তাকিয়ে থাকলো। ফুলটা এখনও অনেকটা তাজা অবস্থায় আছে। ফুলদানিতে পানি দিয়ে তবেই তো রেখেছিলাম ফুলটা। যদিও ফুলটা ইভানার জন্য কিনেছিলাম, কিন্তু
আর দেওয়া হয়নি। আমি লক্ষ্য করলাম অহনা বারবার ফুলটার দিকে তাকাচ্ছে। ওর এরকম তাকানো দেখে বুঝতে পারলাম ও চাইছে আমি যেন ওকে ফুলটা দিয়ে দেই। ভাবলাম আজকে শাড়ি পরে এসেছে, ফুলটা দিয়েই দেই, খুশি হবে। এমনিতেও বাসি হয়ে গেছে, রেখেই বা কি লাভ আমার। আর ঝামেলা বাজলো ঠিক তখন যখন আমি ফুলটা অহনাকে দিচ্ছিলাম। ওই দৃশ্যটা ইভানা অফিসে ঢুকতে না ঢুকতেই দেখে ফেলে। আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম ইভানা কি না কি মনে করে। আর যে সন্দেহটার জন্য মনে মনে ভয় হচ্ছিল, সেই সন্দেহটাই ঠিকঠাক জায়গায় লেগে গেল। আমাকে সোজাসুজিভাবে না বলে ঘুরিয়ে বলেছে, কতদিন ধরে চলছে কাশি। মেয়েরা ঘুরিয়ে কথা বলতে একদম এক্সপার্ট। আমি আর কিছু না বলে ফাইলটা রেখে ইভানার টেবিল থেকে চলে আসলাম। ভাবলাম এখন রেগে আছে, রেগে না থাকলে কেউ খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে না। ঠিক করলাম ইভানার রাগটা কমে গেলে পরে বুঝিয়ে বলবো। এখন কিছু বললেই বিষধর সাপের মতো ফুস করে উঠবে। কাজ করতে করতে কখন সময় পার হয়ে গেল খেয়াল করিনি। প্রায় বিকেল হয়ে গেছে। কাজকর্ম শেষ করে বসে বসে টাইম পাস করতে লাগলাম। তখন ইভানা আমার দিকে না তাকিয়েই বলল, আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না, অন্য একটা রিক্সা নিয়ে যেন চলে যায়। আমি বুঝলাম এই মেয়ের রাগ এখনো কমে নাই। আমি তো জানি মেয়েদের মন নরম হয়, কিন্তু এই মেয়ে তো দেখি উল্টো। কখন থেকে অপেক্ষা করে যাচ্ছি, কিন্তু এর একটু নরম হওয়ার নামই নেই। সত্য বলতে কি, ইভানা আমার বউ। আমরা একই অফিসে কাজ করি, তবে আমরা যে স্বামী স্ত্রী সেটা অফিসের কেউ জানে না। অবশ্যই এই বিষয়ে ইভানা কাউকে বলতে নিষেধ করেছে। ও চাই বিষয়টা অফিসের কেউ না জানুক। আসলে অফিসে যদি স্বামী স্ত্রীরা একসাথে একই অফিসে কাজ করে, তখন কাজে যদি একটু ভুল হয়ে যায় তখন অনেকে অনেক কিছু মনে করতে পারে। তবে স্বামী স্ত্রী একই জায়গায় কাজ করছে বলে কাজে মন নেই। রোজ আমরা বাসা থেকে একসাথেই রিক্সা করে আসি। অফিসের সামনে যে রাস্তার মোড় আছে ওইখানে আমি নেমে গিয়ে বাকি পথটুকু হেঁটে অফিসে আসি। আর অফিস ছুটি হলে ইভানা রিক্সা করে ওই রাস্তার মোড়টাতে আমার জন্য অপেক্ষা করে। আমি রাস্তার মোড়ে গিয়ে আবার একসাথে রিক্সা করে বাসায় চলে যাই, যেন কেউ বুঝতে না পারে। আজকে সকালে রেডি হয়ে যখন একসাথে বের হব তখন ও বলল, তুমি চলে যাও, বাসায় একটু কাজ আছে, আমি একটু পর বের হচ্ছি। তাই আজকে একাই বের হয়ে গিয়েছিলাম। আমাদের সংসারে কোনো ঝামেলা নেই, কিন্তু যত ঝামেলা এই অহনা মেয়েটাকে নিয়ে। আসলে রেগে কেন থাকবে না? আমি যদি দেখতাম আমার বউকে কেউ ফুল দিচ্ছে বা আমার বউ হাসি মুখে কাউকে ফুল দিচ্ছে, তখন তো আমারও মনে প্রশ্ন জাগবে। এইসব বিষয়ে নানা ধরনের চিন্তা আসবে, অভিমান হবে, রাগ উঠবে। নিজের অনুভূতিটা উপলব্ধি করলাম। এদিকে ম্যাডাম রেগে আমাকে রেখেই চলে গেছে। আমিও সব গুছিয়ে রেখে একটু পরে বের হলাম। বাসায় এসে দরজার কলিং বেল কয়েকবার চাপতেই ইভানা দরজাটা খুলে দিয়ে ভেতরের রুমে চলে যায়। আমার দিকে একবার তাকালোও না। আমি বোকার মতো দরজায় দাঁড়িয়ে থাকলাম। আমার কি করা উচিত কিছু বুঝলাম না। কিন্তু আমার তো কোনো দোষ নেই, বা আমার অন্য মতলবও ছিল না। কি এক ঝামেলায় পড়লাম। অফিসে পৌঁছেছে, তাও আবার ওই টাইমেই। আর একটু পর গেলে কি হতো না, অন্তত এই দৃশ্যটা ও দেখতে পারতো না। আমি পোশাক চেঞ্জ করে তারপর ফ্রেশ হয়ে মনে অনেকটা সাহস জুগিয়ে ওর কাছে গিয়ে বললাম, দেখো, মানুষের চোখ অনেক সময় যা দেখে তা ঠিকই দেখে, কিন্তু ওই দেখার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে। লুকিয়ে থাকে অনেক কথা, অনেক বোঝাবুঝি। বোঝাবুঝিটা কথা বলে আমাদের ক্লিয়ার করে নিতে হয়, বুঝলে ইভানা? ইভানা কোনো কথাই বলল না। ও চুপ করে বালিশের কাভার ঠিক করতে লাগলো। চুলগুলা খোলাই ছিল, তারপর শাড়ির আঁচল কোমরে গুজে চুলগুলা হাতে এপাশ ওপাশ করে পেঁচিয়ে খোপা করে নিল চুলগুলো। আমি মনে মনে ভাবলাম, কুস্তি খেলার জন্য তৈরি হচ্ছে মনে হয়। আমি একটু দূরে সরে গেলাম। তার ওপর যদি খামচি দেয় আমি তো শেষ। মাঝে মাঝে ভাবি মেয়েদের নখ এই জন্যই বড় রাখে, কিন্তু দেখলাম ও কিছুই করল না। তারপর আলমারি খুলে একটা নতুন বিছানা চাদর নামিয়ে বিছানায় সাজিয়ে ঠিকঠাক করতে লাগলো। আমি আবার বললাম, তোমাকে কিন্তু চুল খোলা অবস্থাতেই সুন্দর লাগে, চুলগুলো না বাঁধলেও পারতে। আমার কথা শুনে ইভানা
আমার দিকে এক নজরে তাকিয়ে থাকলো। আমি একটা ঢোক গিলে বললাম, না আসলে অনেক গরমও পড়েছে, ভালোই করেছো চুল বেঁধে ফেলেছ। তারপর একটা বালিশ আমার দিকে ছুঁড়ে মেরে রাগান্বিত কণ্ঠে বলল, তুমি যাবা আমার সামনে থেকে? আমার চোখ ভুল দেখছে তাই না? চোখ যেটা দেখে সেটার মাঝে অন্য কিছু লুকিয়ে থাকে। ভুল ঠিক দেখাচ্ছি তোমায়। এই বলে আমাকে একটা দৌড়ানি দিল। আমিও দৌড় দিলাম এ রুম থেকে ওই রুম। এক দৌড়ে দরজার কাছে এসে দরজাটা কোনো মতে খুলে বাহিরে বের হয়ে গেলাম। এ কেমন বউ রে বাবা, যে কিনা স্বামীরে দৌড়ানি দেয়। আমারও সুযোগ আসলে দৌড়ানি কত প্রকার ও কি কি সব বুঝাবো। বের যেহেতু হয়ে গিয়েছি কি আর করার। একটু হাঁটাহাঁটি করে ভাবলাম, এখন বাড়ি গেলে বউ আবার দৌড়ানি দেবে। মানিব্যাগটাও বাসায় ফেলে আসছি, হাতে মোবাইল ছিল। কি করব কিছুই বুঝতে পারছি না। অনেকক্ষণ বাহিরে সময় কাটালাম। রাত তো অনেক হয়েছে, খিদেও লাগছে, কোনো টাকা পয়সাও নাই। মোবাইলটার দিকে তাকালাম। মোবাইল যখন হাতে আছে চিন্তা নেই, আমার বিকাশ নাম্বার থেকে টাকা উঠিয়ে ভোজন দেওয়া যাবে। কিন্তু চিন্তা করলাম ঘুমাবো কোথায়? আত্মীয়ের বাড়িতে এখন এই অবস্থায় গেলে কি না কি ভাববে ইভানার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছি। সাধারণত সবাই প্রথমে এটাই সন্দেহ করবে, আর ঠিকই তখন ইভানাকে ফোন করবে। আর ইভানা যদি ওই মিথ্যে দেখার ভুল কাহিনী সবাইকে বলে, তাহলে আমি তো পুরাই আবুল হয়ে যাব। না, কারো বাসায় যাওয়া যাবে না। উপায় না পেয়ে আমি বাড়ির পথে হাঁটা ধরলাম। বিল্ডিংয়ের ওখানে গিয়ে মেইন গেটের দারোয়ান চাচার সাথে গল্প জুড়ে দিলাম। উদ্দেশ্য গল্প করে রাত পার করা। বললাম, কি চাচা, বিড়ি টানেন কেন? বয়স হয়েছে তো, এই বয়সে বিড়ি টানা ভালো না। কি করবো বাজান, নেশা ধইরা ফেলেছি সেই শুরুকাল থেইকা, এখন ছাড়তে পারি না আর। তা চাচা, শরীর ভালো তো? চাচি কেমন আছে? আছি, ভালোই আছি। তোমার চাচিও ভালোই আছে। খানিকটা চুপ করে রইলাম। এরপর চাচা বলল, বাবা, কেসটা কি? আমি একটু অবাক হলাম চাচার কথা শুনে। কিসের কেস চাচা? বুঝলাম না কথা। চাচা একটা হাসি দিয়ে বলল, এই বয়সটা আমরা পার করে আইছি বাজান। তোমার মুখের অবস্থা দেখেই বুঝছি বাসায় কিছু হইছে, তাই তো? আমি আর কিছুই বললাম না। চাচা আবার বলল, সংসারে এমন হয় মাঝে মধ্যে, তাই বললা দূরে দূরে থাকা ঠিক না, রাগ ভাঙাইতে হয়। তোমার চাচি তো এখনো মাঝে মধ্যে রাগ করে, আমি রাগ ভাঙাই, ভালোই লাগে। এইটার মধ্যে একটা আনন্দ আছে। তোমার এখন বাড়ি ফিরে যাওয়া উচিত বাবা। চাচা কথাটা বলেই একটা হাহা করে হাসি দিল। তখনই মোবাইলে একটা নোটিফিকেশন এলো। মোবাইলে তাকিয়ে দেখি ইভানার মেসেজ। আসলে আমি ওকে মেসেজের মাধ্যমে সব বুঝিয়ে লিখে দিয়েছি বিস্তারিত। বাসা থেকে যখন দৌড়ে বের হলাম ঠিক ঘন্টাখানিক পরেই টেক্সট করে পাঠিয়ে দেই। জানি ফোন রিসিভ করবে না, তাই মেসেজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। যেটা তুমি দেখেছো সেটা তুমি ভুল বুঝেছো, আরও বিস্তারিত সব ভেঙে বুঝিয়ে লিখেছি। আর এখন ইভানা মেসেজে লিখে পাঠিয়েছে, এখনো না খেয়ে আছি। রাত কটা বাজে খেয়াল আছে? এত রাতে বাহিরে কি? আমাকে আগে বললেই হতো বাহিরে ঠান্ডা পড়ছে, বাসায় আসো জলদি। আমার পেটে বুঝি খিদে লাগে নাই? তোমাকে ছাড়া কোনোদিন খেয়েছি কি? তাড়াতাড়ি আসো, আমি খাবার গরম করছি, না হলে কিন্তু গেট লক করে শুয়ে পড়বো বলে দিলাম। মেসেজটা পড়েই আমার কেমন যেন লাগলো। ইভানার মেসেজে মন ভালো হয়ে গেল, আবার ওর জন্য মন খারাপও হলো একটু। না জানি কতটা কষ্ট পেয়েছিল বেচারি। এটা ঠিক, একটা মেয়ে কখনোই চাইবে না তার স্বামী অন্য কারো হয়ে যাক। আমি আস্তে আস্তে বাসার দিকে হাঁটা দিলাম। বাসায় ঢুকে কিছুক্ষণ চুপ করে রইলাম। এরপর ভাতের টেবিলে বসলাম। আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি, এখন যদি বলি এই কথা তাহলে আবার রাগ করবে, মন খারাপ করে ফেলবে। মেয়েটা কত আগ্রহ সহকারে খাবার নিয়ে বসে আছে আমার জন্য। ও ভাববে আমি ওর জন্য অপেক্ষা করি না। ওর কথা না ভেবেই খেয়ে ফেলেছি। আমি বললাম, তুমি খাও, আমি তোমার খাওয়া দেখি। তা হয় না, আমার স্বামীটা না খেয়ে থাকবে নাকি? আমি একটু চুপ করে থেকে বললাম, চলো আজকে একই প্লেটে খাবো। তারপর তারপর কি? তারপর আমাকে যে দৌড়ানি দিয়েছ
সেটার প্রতিশোধ নিব ঘুমানোর সময়। বুঝবে স্বামীকে দৌড়ানি দিলে এর বিপরীতে কি সাজা পেতে হয়। ইভানা শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, ওই বদমাইশ, কি বলছো? তোমার প্রতিশোধের মতলব কিন্তু ভালো না। ফাজিল কোথাকার, দিনের বেলা অন্য মেয়ের সাথে লাইন মেরে এখন রাতে আসছে বউয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে। আমি শুধু ওর হাসিটার দিকে তাকিয়ে থাকলাম। কেন যেন তাকিয়ে থাকতেই ইচ্ছে করতেছে। আমি আর কিছু না বলে ওকে খাইয়ে দিয়ে কোলে করে নিয়ে বিছানায় ঘুমাতে গেলাম। তারপর বাকিটা ইতিহাস। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।